Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। যে কোশ্চেনটি এই বছরের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। শুধু তাই নয়, টেট কোয়ালিফাই করতে গেলেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেটি কি? সক্রিয় গবেষণা। এটি চ্যাপ্টার 9-এ আছে। আজকে ডে 11 ক্লাস। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করছো তোমরা কিন্তু আসন্ন এক্সামে 80% প্লাস মার্কস তুলতে চলেছো। যে পদ্ধতিগুলির কথা বলেছি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি এবং আজকে সক্রিয় গবেষণা, প্রত্যেকটি টপিক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিকগুলি সম্পর্কে যদি তোমার নলেজ না থাকে তুমি কিন্তু কখনোই টেট কোয়ালিফাই করতে পারবে না। আর এখন যে ধরনের কোশ্চেন দেখা যাচ্ছে টেটে, তার লেভেল কিন্তু অনেক হাই। সেই কোশ্চেন ক্র্যাক করতে গেলে কিন্তু আমাদের টপিকগুলি থেকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাহলে দেখে নিই আজকের কোশ্চেন এবং তার আলোচনা। এটি দেখতে পাচ্ছ 2 বছর কতটা ইম্পর্টেন্ট। 2 বছর পর এই সক্রিয় গবেষণা কিন্তু রিপিট হয়েছে। 14-16তে এসছে, 15-17 পরের বছরই কিন্তু আবার চলে এসছে। তাহলে কোশ্চেনটির গুরুত্ব তুমি বুঝতে পারছো। সক্রিয় গবেষণা কাকে বলে আগে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সক্রিয় গবেষণা কাকে বলে আমরা দেখে নেব। গুড 1959 এর মতে, গুড একজন ব্যক্তি, তার মতে শিক্ষক, তত্ত্বাবধায়ক ও প্রশাসকগণের বিভিন্ন কাজ ও সিদ্ধান্তের গুণগত মান উন্নয়নের জন্য যেসব গবেষণা পরিচালিত হয় তাকেই সক্রিয় গবেষণা বলে। এটি বলছেন গুডস। এইবার ইন জেনারেল আমরা কি বলতে পারি সক্রিয় গবেষণা কাকে বলে? বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তরকে কাজে লাগিয়ে আত্মচিন্তনমূলক অনুসন্ধানের মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভূত অথবা কি শ্রেণীকক্ষ বা বিদ্যালয় থেকে উদ্ভূত কোনো একটি বাস্তব জীবনমুখী সমস্যার আশু সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের উপযোগী গবেষণাকেই বলা হয় সক্রিয় গবেষণা। তাহলে কি এই সক্রিয় গবেষণাতে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তরকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে আত্মচিন্তনমূলক অনুসন্ধান অর্থাৎ নিজেই শিক্ষক নিজেই ভাবনা চিন্তার মাধ্যমে স্থানীয়ভাবে বা শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে উদ্ভূত কোনো একটি বাস্তবমুখী সমস্যার আশু সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যে গবেষণা করে থাকেন তাকে বলা হয় সক্রিয় গবেষণা। এইবার আমরা দেখে নেব সক্রিয় গবেষণার বৈশিষ্ট্যগুলি কি। সক্রিয় গবেষণা কতগুলি নির্দিষ্ট স্তরের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে পরিচালিত হয়। তাহলে সক্রিয় গবেষণা কতগুলি স্তর, কতগুলি ধাপের মধ্যে দিয়ে কিন্তু পরিচালিত হয়, যার উপর সর্বদা নানাভাবে নিয়ন্ত্রণ রাখা হয়। প্রত্যেকটা স্তর কিন্তু খুঁটিয়ে দেখা হয়। সক্রিয় গবেষণায় একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করা হয়। সক্রিয় গবেষণায় পর্যবেক্ষণ ও আচরণ সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়। তাহলে কি আবার ভালো করে বোঝো, সক্রিয় গবেষণায় কতগুলি নির্দিষ্ট স্তরের মধ্যে দিয়ে পরিচালিত হয়, যার উপর সর্বদাই নানাভাবে নিয়ন্ত্রণ রাখা হয়। সক্রিয় গবেষণায় একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করা হয়। সক্রিয় গবেষণায় পর্যবেক্ষণ ও আচরণ সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়। সক্রিয় গবেষণার অন্যতম বৈশিষ্ট্য হল নমনীয়তা ও অভিযোজন যোগ্যতা। সক্রিয় গবেষণায় কম সময় ব্যয় হয়।
প্রজেক্ট পদ্ধতিতে যেমন অধিক সময় ব্যয় হয়, কিন্তু সক্রিয় গবেষণাতে কিন্তু কম সময় ব্যয় হয়। সক্রিয় গবেষণায় শিক্ষক যেহেতু নিজেই সমস্যা কর্মকাণ্ডটির সমাধান করেন, সেই জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ একটা শিক্ষকের সাথে আর একটা শিক্ষকের সম্পর্ক আরও মজবুত হয় এই সক্রিয় গবেষণার মধ্যে দিয়ে, কারণ এখানে শিক্ষক কিন্তু নিজেই সমস্যা সমাধান করেন। এইবার সক্রিয় গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি দেখে নেব। সক্রিয় গবেষণার প্রথমে সুবিধাগুলি আমরা দেখে নেব। সক্রিয় গবেষণার সুবিধাগুলি হলো দ্রুত সমস্যা সমাধান। সক্রিয় গবেষণায় অতি স্বল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, ফলে সমস্যা সমাধান দ্রুত হয়। তাহলে দ্রুত সমস্যা সমাধান করা যায় সক্রিয় গবেষণার মাধ্যমে। সক্রিয় গবেষণায় অতি অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, তার ফলে সমস্যার সমাধান কিন্তু দ্রুত হয়। শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি সাধন। শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি সাধনে সক্রিয় গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে কি শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি সাধনে সক্রিয় গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটিও একটি সুবিধা। আর পরের সুবিধা দেখে নেব। গবেষণার ফল বাস্তবায়ন। গবেষক হিসাবে যে সিদ্ধান্তে উপনীত হন, শিক্ষক কি নিজে গবেষক হিসাবে যে সিদ্ধান্তে উপনীত হন, সেই সিদ্ধান্ত তিনি নিজে প্রয়োগ করেন। ফলে গবেষণার ফল ও তার বাস্তব প্রয়োগের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়। তাহলে কি গবেষণার ফল বাস্তবায়ন, অর্থাৎ শিক্ষক গবেষক হিসাবে যে সিদ্ধান্তে উপনীত হন, তিনি গবেষণা করে যে সিদ্ধান্তে উপনীত হন, সেই সিদ্ধান্ত তিনি নিজে প্রয়োগ করেন। ফলে গবেষণার ফল ও তার বাস্তব প্রয়োগের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়। পরের পয়েন্টসটি দেখে নেব। পয়েন্টস করে দিয়েছি, এই পয়েন্টসগুলো মনে থাকলেই কিন্তু তুমি ভিতরের লেখাটি নিজেই লিখতে পারবে। সঙ্গতি বিধানের সহায়তা। বাস্তবমুখী সমস্যার সমাধানে সক্রিয় গবেষণার কোনো বিকল্প নেই। এটি কি করে? সঙ্গতি বিধানে সহায়তা করে। তাহলে কি বাস্তব জীবনমুখী সমস্যা সমাধানে সক্রিয় গবেষণার কোনো বিকল্প নেই। জ্ঞানের পরিধি বৃদ্ধি। শিক্ষক নতুন নতুন ক্ষেত্রে গবেষণা করার সুযোগ পান, তার চিন্তাভাবনার ক্ষেত্র প্রসারিত হয়। জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় কেন? শিক্ষক নতুন নতুন সমস্যা নিয়ে গবেষণা করার সুযোগ পান, তাহলে তার চিন্তাভাবনার ক্ষেত্রটিও কিন্তু প্রসারিত হতে থাকে। পরের পয়েন্টস, বাহ্যিক সমস্যার সমাধান। শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সক্রিয় গবেষণার মাধ্যমে সহজে করা যায়। কি? শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সক্রিয় গবেষণার মাধ্যমে সহজেই করা যায়। তাহলে এইগুলি ছিল সুবিধা। এবারের অসুবিধাগুলোই কিন্তু আমরা এবার দেখব। সক্রিয় গবেষণার অসুবিধাগুলি হলো শিক্ষকের অধীন। সক্রিয় গবেষণা শিক্ষকের কাছে অনেক সময় বাড়তি বোঝা বলে মনে হয়। তাহলে অসুবিধার একটি কারণ কি? এই সক্রিয় গবেষণা শিক্ষকের কাছে বাড়তি বোঝা বলে মনে হয়ে থাকে। এটি একটি কি? শিক্ষকের অধীন। এবার কি? দক্ষ শিক্ষকের অভাব। শিক্ষকের উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় সক্রিয় গবেষণা পরিচালনার সময় উদ্দেশ্যমুখীহীন নাও হতে পারে। শিক্ষকের উপযুক্ত যদি প্রশিক্ষণ না থাকে, তাহলে সক্রিয় গবেষণা পরিচালনার সময় পরিচালনা সবসময় উদ্দেশ্যমুখী নাও হতে পারে, এর ফলটি আশানুরূপ নাও হতে পারে। এবার কি?
আরও একটি অসুবিধা আমরা দেখে নেব, যথার্থতার অভাব। সক্রিয় গবেষণায় প্রাপ্ত ফলের যথার্থতা অর্থাৎ ভ্যালিডিটি এর অভাব থাকায় গবেষণালব্ধ ফলকে বিস্তৃত ক্ষেত্রে বা অন্যান্য বিদ্যালয়ে প্রয়োগ করা যায় না। যথার্থতার অভাব থাকায় কি হয়, সক্রিয় গবেষণার প্রাপ্ত ফলে যথার্থতার অভাব থাকায় গবেষণালব্ধ ফলকে অর্থাৎ গবেষণা করে যে ফলাফল পাওয়া গিয়েছে সেটিকে বিস্তৃত ক্ষেত্রে বা অন্যান্য বিদ্যালয়ে প্রয়োগ করা যায় না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, সক্রিয় গবেষণা। আমি কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার করে দিয়েছি। যে চ্যাপ্টারগুলি থেকে যে কোশ্চেনগুলি আসার মতো ছিল সেগুলি কিন্তু প্রায় এগিয়ে এসছে, এবং তোমাদের লেসন প্ল্যান বানাতে হবে, মাইক্রো লেসন প্ল্যান অর্থাৎ অনুপাঠ্যিকা যদি লিখতে দেয় কিভাবে লিখতে হবে সেটিও কিন্তু ক্লাস দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে। এবার তোমাদের যেটি শিখতে হবে সেটি হলো ম্যাক্রো টিচিং। তোমাদের এক্সামে হয় তোমাদেরকে 16 মার্কসে মাইক্রো টিচিং অর্থাৎ অনুপাঠ্যিকা করতে দিতে পারে, অথবা তোমাদেরকে ম্যাক্রো টিচিং অর্থাৎ ব্যাপ্ত পাঠ্যিকা করতে দিতে পারে। এছাড়াও আরও যে জিনিসটি আমাদের জানতে হবে সেটি হলো অ্যাচিভমেন্ট টেস্ট। এটিও কিন্তু 16 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করতে থাকো, কারণ এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। মে মাসেই কিন্তু তোমাদের এক্সামের নোটিফিকেশান চলে আসবে এবং তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশান আসা খুব অল্প সময়ের মধ্যে, 15 দিনের মধ্যেই কিন্তু এক্সাম শুরু হয়ে যায়। কারণ এখন কিন্তু ফর্ম ফিল আপ করতে দীর্ঘ সময় লাগে না, কারণ এখন অনলাইন প্রসেস, অফলাইন নয়। তাই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ, এক্সামের ফর্ম ফিল আপ হওয়ার দিন 15-র মধ্যেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। সেই জন্য আর সময় নষ্ট করো না। সময় যদি নষ্ট করো তাহলে তুমি যে বৃহত্তর উদ্দেশ্যে ডিএলএড কোর্স করতে ভর্তি হয়েছো সেই উদ্দেশ্যটি কিন্তু ব্যাহত হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।